দর্শক, সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান টপ ভিউজ অব দিস উইকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সঙ্গে আছি ইবনে সাইদ অঙ্কুর। এই সপ্তাহ জুড়ে চ্যানেল আইয়ের কোন কন্টেন্টগুলো ছিল জনপ্রিয়তার শীর্ষে, কোন বিষয়গুলো ছিল ট্রেন্ডিং, সব কিছুই থাকছে আজকের পর্বে। শুরুতেই থাকছে শিরোনাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এআই দিয়ে তৈরি এক ছবি দিয়ে আলোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প। যেভাবে সংরক্ষিত নারী আসনেই এমপি নির্বাচন হয়। টিকার যুগেও কিভাবে ফিরল হাম। কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা। মঞ্চ ও পর্দার প্রিয় মুখ শামস সুমন স্মৃতিতে আজও জীবন্ত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এআই দিয়ে তৈরি এক ছবি দিয়ে আলোচনার মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্প। রোববার তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি প্রকাশ করেন। সেখানে তাকে সাদা পোশাকে এক ব্যক্তির মাথায় হাত রেখে জীবিত করতে দেখা যায়। তার পেছনে ছিল স্ট্যাচু অফ লিবার্টি। আরও জানাচ্ছেন রিপোর্টার তন্ময় মাহমুদ। Mr. President, did you post that picture of yourself depicted as Jesus Christ? Well, it wasn't depicted. It was me. I did post it, and I thought it was me as the doctor. সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি এআই তৈরি যীশু খ্রিস্ট সাদৃশ ছবি পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ছবিটি প্রকাশ করেন। এতে তাকে সাদা পোশাকে এক ব্যক্তির মাথায় হাত রেখে উজ্জীবিত করতে দেখা যায়। পেছনে ছিল স্ট্যাচু অফ লিবার্টি, যুদ্ধবিমান এবং ঈগলের চিত্র। তবে সমালোচনার মুখে পড়ে সোমবার তিনি ছবিটি সরিয়ে ফেলেন। ট্রুথ সোশ্যালে ছবিটি পোস্ট করার আগে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ভ্যাটিকানের নতুন পোপ লিও নব্য ঔপনিবেশিক শক্তিদের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন, যদিও সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি তিনি, যার পরপরই পোপ লিওর বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি পোপকে অপরাধ দমনে দুর্বল এবং বৈদেশিক রাজনীতির বিষয়ে অযোগ্য বলে মন্তব্য করেন। জবাবে পোপ লিও বলেন তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং মানবিক অবস্থান থেকে কথা বলে যাবেন। বিশ্লেষকেরা বলছেন ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে এই দ্বন্দ্ব তীব্র হয়েছে। Not a big fan of Pope Leo. He's a very liberal person and he's a man that doesn't believe in stopping crime. ট্রাম্পের এই পোস্ট তার সমর্থক ধর্মীয় গোষ্ঠীর মধ্যেও অস্বস্তি তৈরি করেছে। রিপাবলিকান যুব উপদেষ্টা পরিষদের সাবেক সহ চেয়ার একে ধর্ম অবমাননা বলে মন্তব্য করেছেন। 2024 সালের নির্বাচনে ট্রাম্পের বিজয়ে খ্রিস্টান ভোটারদের বড় ভূমিকা ছিল, বিশেষ করে ক্যাথলিক ভোটারদের। এই ঘটনার ফলে সেই সমর্থন দুর্বল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেভিড গিবসন এ বিষয়ে বলেন, এটি ক্যাথলিকদের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে। তারা কি পোপের পাশে দাঁড়াবে নাকি প্রেসিডেন্টের পাশে? সাম্প্রতিক সময়ে পোপ লিও ইরান যুদ্ধের অন্যতম কঠোর সমালোচক হিসেবে উঠে এসেছেন। তিনি ট্রাম্পকে সরাসরি যুদ্ধ থেকে সরে আসার আহ্বানও জানান। এর আগেও সাবেক পোপ ফ্রান্সিসের সাথেও ট্রাম্পের সম্পর্ক উত্তপ্ত ছিল। তবে বিশ্লেষকদের মতে বর্তমান সংঘাত মতবিরোধের চেয়ে অসম্মানের পর্যায়ে পৌঁছে গেছে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই। জাতীয় সংসদে নারীদের জন্য রয়েছে 50টি সংরক্ষিত আসন, কিন্তু এই আসনগুলোতে সাধারণ নির্বাচনের মতো সরাসরি ভোট হয় না। এটি বরং ভিন্ন এক পরোক্ষ পদ্ধতিতে হয়ে থাকে। পুরো প্রক্রিয়াটি সহজভাবে আরও দেখে নিন রোকসানা তারিনের রিপোর্টে। জাতীয় সংসদে নারীদের জন্য রয়েছে 50টি সংরক্ষিত আসন, কিন্তু এই আসনগুলোতে সাধারণ নির্বাচনের মতো সরাসরি ভোট হয় না। এটি বরং ভিন্ন এবং পরোক্ষ পদ্ধতিতে হয়ে থাকে। চলুন পুরো প্রক্রিয়াটি সহজভাবে বুঝে নেওয়া যাক। প্রথম ধাপে জাতীয় সংসদের 300টি সাধারণ আসনে ভোট হয় এবং এই প্রক্রিয়ায় নির্বাচিত হন সংসদ সদস্যরা। এই নির্বাচিত এমপিরাই পরে সংরক্ষিত নারী আসনের ভোটার হিসেবে কাজ করেন। এরপর শুরু হয় সংরক্ষিত আসনের হিসাব। আইন অনুযায়ী প্রতি 6টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বরাদ্দ দেওয়া হয়। অর্থাৎ কোনো রাজনৈতিক দল যদি 6 জন এমপি নির্বাচিত করতে পারে, তাহলে তারা পাবে একটি সংরক্ষিত নারী আসন। 12 জন হলে 2টি, 18 জন হলে 3টি। এভাবে চলতে থাকে প্রক্রিয়া।
এভাবে ৩০০ আসনের বিপরীতে মোট ৫০টি সংরক্ষিত আসন রাজনৈতিক দলগুলোর মধ্যে আনুপাতিক হারে বণ্টন করা হয়। এরপর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। সংসদ সচিবালয় নির্বাচিত এমপিদের তালিকা পাঠানোর পর দলগুলোকে সময় দেয়া হয় তাদের অবস্থান জানতে। পরবর্তী ধাপে রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত আসনের ভিত্তিতে নারী প্রার্থীদের মনোনয়ন দেয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, একটি দল চাইলে তাদের বরাদ্দকৃত একটি আসনের জন্য একাধিক নারী প্রার্থী মনোনয়ন দিতে পারে। তখন সেই দলের নির্বাচিত এমপিরাই ভোট দিয়ে একজনকে নির্বাচিত করেন। তবে বাস্তবে প্রায় দেখা যায় দলগুলো ঠিক যতটি আসন পায় ততজন প্রার্থী মনোনয়ন দেয়। ফলে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষে অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। সেক্ষেত্রে ভোট গ্রহণের প্রয়োজন পড়ে না। সংরক্ষিত নারী এমপিদের কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকা থাকে না। তারা দল বা জোটের প্রতিনিধিত্ব করেন এবং সাধারণ এমপিদের মতোই সমান মর্যাদা, বেতন ও সুযোগ সুবিধা ভোগ করেন। তবে দায়িত্বের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। তাদের সাধারণত ১ বা ২টি জেলার উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশে ১৯৭৩ সালে প্রথমবার ১৫টি সংরক্ষিত নারী আসন দিয়ে এই যাত্রা শুরু হয়। পরবর্তীতে তা ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে ৫০টিতে। বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা বা বড় ব্যবসায়ীদের স্ত্রীরা সংসদ সদস্য হয়ে যান। বিশ্লেষকদের মতে, সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত না হওয়ায় নারীর প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন সবসময় নিশ্চিত হয় না। তারপরও সংসদে নারী অংশগ্রহণ বাড়াতে এই সংরক্ষিত আসন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংরক্ষিত নারী আসনের নির্বাচন সরাসরি নয়, বরং রাজনৈতিক দলের শক্তির ওপর নির্ভরশীল একটি আনুপাতিক ও পরোক্ষ প্রক্রিয়া, যেখানে ভোট দেন নির্বাচিত এমপিরাই। আর এতেই নির্ধারিত হয় সংসদের নারী প্রতিনিধিত্ব। রোকসানা তারিন, চ্যানেল আই। ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি, তার কণ্ঠ যেমন রঙিন তেমনই তার ব্যক্তিত্ব জীবন ছিল নানা ঝড়ঝাপটায় ভরা। মাত্র ১৬ বছর বয়সে তিনি এমন এক সিদ্ধান্ত নেন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বয়সে দ্বিগুণ ও বড় বোনের সেক্রেটারিকে বিয়ে করেন তিনি। কে সেই ব্যক্তি, চলুন বিস্তারিত জেনে নেই ইথিলা কবির প্রমাণ রিপোর্টে। ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি, তার কণ্ঠ যেমন রঙিন তেমনি তার ব্যক্তিগত জীবন ছিল নানা ঝড়ঝাপটায় ভরা। মাত্র ১৬ বছর বয়সে তিনি এমন এক সিদ্ধান্ত নেন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পরিবারকে না জানিয়েই বিয়ে করেন যিনি তার চেয়ে বয়সে প্রায় দ্বিগুণ এবং তিনি ছিলেন তার বড় বোনের সেক্রেটারি। এই বিয়ে পরিবারের তীব্র বিরোধিতা সৃষ্টি করে। বিশেষ করে লতা মঙ্গেশকর এই সম্পর্কের কড়া বিরোধিতা করেন। ফলে দুই বোনের মধ্যে তৈরি হয় দূরত্ব, এমনকি দীর্ঘদিন তারা একে অপরের সঙ্গে কথাও বলেননি। আশাকে বাধ্য হয়ে পরিবার ছেড়ে আলাদা জীবন শুরু করতে হয়। দাম্পত্য জীবনও সহজ ছিল না। এই সম্পর্কে তার ৩টি সন্তান হয়। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে, শেষ পর্যন্ত আসে বিচ্ছেদ। জীবনের এই অধ্যায় তাকে ভেঙে দিলেও সেখানে থেকেই তিনি খুঁজে পান নতুন করে শুরু করার শক্তি। তারপর আসে জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ভালোবাসা। সঙ্গীত পরিচালকের সঙ্গে গড়ে ওঠে তার গভীর সম্পর্ক। সঙ্গীতই ছিল তার বন্ধনের মূল সেতু। তবে এই পথও সহজ ছিল না। পারিবারিক আপত্তি এবং আর.ডি. বর্মনের আগের বিয়ের জটিলতা সবকিছু পেরিয়ে ১৯৮০ সালে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উল্লেখ্য বিষয়, আশা ভোসলে তার স্বামীর চেয়ে বয়সে বড় ছিলেন, যা সেই সময় বেশ আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব এলেও তাদের মানসিক এবং সঙ্গীতের বন্ধন অটুট ছিল। তাদের যুগল কাজ ভারতীয় সঙ্গীতকে উপহার দিয়েছে অসংখ্য কালজয়ী গান। আশা ভোসলের জীবন শুধুমাত্র একজন শিল্পীর গল্প নয়, এটি সাহস, সংগ্রাম আর পুনর্জন্মের গল্প। প্রতিকূলতার মধ্যেও নিজের পথ তৈরি করার যে শক্তি, তার এক উজ্জ্বল উদাহরণ তিনি। তার কণ্ঠ যেমন অমর, তেমনি তার জীবনের গল্প চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।
মাত্র কয়েক বছর আগেও যে রোগ নিয়ন্ত্রণে আনার কথা বলেছিলেন স্বাস্থ্য বিভাগ, 2026 সালে এসে সেই রোগ এখন শিরোনামে। টিকার যুগেও বহু বছর পর কেন ফিরে এলো এই সংক্রামক ভাইরাস? বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। মাত্র কয়েক বছর আগেও যে রোগটিকে নিয়ন্ত্রণে আনার গল্প বলেছিল স্বাস্থ্য বিভাগ, সেই হামই 2026 সালে আবার শিরোনামে। টিকার যুগেও কেন ফিরে এলো বহু পুরনো এই সংক্রামক ভাইরাস? কোথায় তৈরি হলো সুরক্ষার ফাঁক? টিকাদানে সচেতনতায় নাকি ব্যবস্থাপনায়? মাঠ পর্যায়ের তথ্য বলছে অদৃশ্য এক ইমিউনিটি গ্যাপ নীরবে জমা হচ্ছিল বহুদিন ধরেই, আর সেই ফাঁক গলেই এবার নতুন করে বিস্তার ঘটাচ্ছে হাম। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বলছেন 2024 সালের অন্তর্বর্তীকালীন সরকারের মনোযোগহীনতায় বেড়েছে হামের প্রাদুর্ভাব। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে কোনো কারণেই হোক বা অদক্ষতার কারণে হোক বা কোনো তথ্য না থাকার কারণে হোক, এই হাম প্রচারণা এবং হাম প্রদানের বিষয়টি তারা মনোযোগ দিতে পারে নাই বলে এই বছরের এই হামের পরিস্থিতি এরকম প্রাদুর্ভাবের সৃষ্টি হয়েছে, উদ্রেক হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী দোষ চাপিয়েছেন বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনা ও ব্যর্থতায় বেড়েছে হাম। এছাড়া টিকা ক্রয়, সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনায় পূর্ববর্তী দুটো সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত ও দীর্ঘসূত্রিতার ফলে টিকার মজুতে মারাত্মক সংকট তৈরি হয়। ঐতিহাসিকভাবে বাংলাদেশে বড় আকারে হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় স্বাধীনতার পরবর্তী সময়, বিশেষ করে 1970 ও 1980-র দশকে, যখন টিকা কর্মসূচি ব্যাপকভাবে চালু হয়নি। তখন প্রতি বছর হাজার হাজার শিশু হাম আক্রান্ত হতো এবং অনেক মৃত্যুর ঘটনাও ঘটত। প্রশ্ন হচ্ছে 2026 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট দুনিয়ায়, ডিজিটাল স্বাস্থ্যসেবার যুগে প্রযুক্তির চূড়ায় দাঁড়িয়েও কেন প্রতিরোধযোগ্য একটি ভাইরাসে ঝরছে শিশুর প্রাণ? টিকা আবিষ্কারের পরও কোথায় ভেঙে পড়ছে সুরক্ষা বলয়? স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন দেশে পর্যাপ্ত আইসোলেশন, আইসিইউ এর ব্যবস্থা আছে। হাম প্রতিরোধে তারা সর্বাত্মক চেষ্টা করছে। জেলা শহরে এবং আমাদের বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালেও আমরা এই হামের চিকিৎসা সুবিধা দিয়ে আমরা বাড়িয়েছি। আমরা ভেন্টিলেটর, আইসিইউ, এনআইসিইউ, এগুলোর সংখ্যা, আইসোলেশন ওয়ার্ড, এগুলো বাড়িয়েছি। আমরা চেষ্টা করছি আরও আমরা এই সুবিধাটি বাড়ানোর জন্য। কিন্তু হাসপাতালে মৃত রোগীর স্বজনদের আহাজারি চলছে প্রতিনিয়ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 15ই মার্চ থেকে 12ই এপ্রিল পর্যন্ত প্রায় 28 দিনে হাম আক্রান্ত সন্দেহে মারা গেছে 151 জন শিশু। দেশের কয়েক জেলায় টিকা কার্যক্রম শুরু হলেও উদ্বেগ উৎকণ্ঠায় আছে অসংখ্য শিশুর পরিবার। বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই চালু হয় 1979 সালে। এরপর ধীরে ধীরে হাম নিয়ন্ত্রণে আসে। তবে উল্লেখযোগ্য প্রাদুর্ভাব হয়েছে 2014 সালে দেশের বিভিন্ন জেলায় সংক্রমণ বৃদ্ধি, 2017 সালে বিশেষ করে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বড় প্রাদুর্ভাব দেখা যায়। এরপর 2022-2023 সালেও আবারও সংক্রমণ বৃদ্ধি পায়। মূলত কোভিড-19 সময়কালে টিকাদান ব্যাহত হওয়ার কারণে হামের প্রাদুর্ভাব দেখা যায়। 2026 সালে এটি এখন মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিনই হাম আক্রান্তে শিশুর মৃত্যু যেন পুরো দেশকে অস্বস্তিতে রেখেছে। গত 5ই এপ্রিল থেকে দেশে হাম প্রতিরোধে বিশেষ ক্যাম্পেইন শুরু করে স্বাস্থ্য বিভাগ এবং ওই দিন থেকেই 18টি জেলার 30টি উপজেলায় এমআর টিকা প্রয়োগ কার্যক্রম শুরু করা হয়। এছাড়াও 12ই এপ্রিল থেকে দেশে হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবেলায় ঢাকা উত্তর, দক্ষিণ সহ মোট 4টি সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ হাম রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। একদিকে সারা দেশে টিকা কার্যক্রমের আশ্বাস, পর্যাপ্ত আইসোলেশন, আইসিইউ, এনআইসিইউ সুবিধা থাকার পরেও হাসপাতালের বেডে নিথর হয়ে পড়ছে নিষ্পাপ শিশুরা। সংখ্যা বাড়ছে শুধু মৃত্যুর, বাড়ছে স্বজন হারানো পরিবারের কান্না। আর কত প্রাণ ঝরলে থামবে হামের আতঙ্ক? কবে শেষ হবে মৃত্যুর মিছিল? তার উত্তর আজও অজানা।
হারুনুর রশিদ, চ্যানেল আই। একটি অসহায় কুকুর হঠাৎই পানিতে পড়ে যাওয়া, কয়েক সেকেন্ডের মধ্যেই কুমিরের মুখে পড়ে যাওয়ার করুণ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বাগেরহাটের খানজাহান আলীর মাজার প্রাঙ্গণে ঘটে যাওয়া এই ঘটনার বিস্তারিত জেনে নিন আমারই করা রিপোর্টে। শান্ত পবিত্র এক বিকেল, বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী রহমতুল্লাহ এর মাজার প্রাঙ্গণে তখন স্বাভাবিক দিনের মানুষের আনাগোনা, কিন্তু হঠাৎই ঘটে যায় এমন এক ঘটনা যা মুহূর্তেই স্তব্ধ করে দেয় উপস্থিত সবাইকে, আর পরে নাড়িয়ে দেয় পুরো দেশকে। একটি অসহায় কুকুর হঠাৎ পানিতে পড়ে যাওয়া, আর ঠিক সেই মুহূর্তেই কুমিরের ঝাঁপ। কয়েক সেকেন্ডের সেই দৃশ্যই ভিডিও হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। শুরু হয় আবেগ, অভিযোগ আর বিতর্কের ঝড়। বাগেরহাটের ঐতিহ্যবাহী হজরত খানজাহান আলী রহমতুল্লাহ এর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুর ধরা পড়ার ঘটনায় দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। গেল বুধবার 8 এপ্রিল বিকেলে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা ধরনের দাবি ওঠে। অনেকেই অভিযোগ করেন কুকুরটির পা বেঁধে ইচ্ছাকৃতভাবে কুমিরের সামনে ফেলে দেওয়া হয়েছে, তবে সরজমিনে গিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী, মাজারের খাদেম এবং নিরাপত্তা কর্মীদের ভাষ্য অনুযায়ী ঘটনাটি ছিল সম্পূর্ণ দুর্ঘটনা। তারা জানান, এসে আমার এখানে বিদেশি লোকজন বসা ছিল, চা খাচ্ছিল, এই একটা বাচ্চারা প্রথম কামড় দিল। মুরগি খাওয়ার পরে বাচ্চারা কামড় দেওয়ার সাথে সাথে বাচ্চাটার মা ওই বাচ্চাটাকে ছাড়াইতে গেছে, ছাড়াইতে যাওয়ার সাথে সাথে তার মাকেও কামড় দিছে। তারা বাইরে দর্শনার্থী, কামড় দেওয়ার সাথে সাথে কুকুরটা দৌড়ে যে আম গাছের ওইদিকে গেছে, যে ওইখানেও আবার বিদেশি লোকজন কামড়াইছে। মোট 7-8 জনের কামড়াইছে। আর একটা ছেলে ছিল জুতো পাই, তাহলে আবার কামড়াই ধরেছে। ওই জুতোটা ছাড়াই নিয়ে নিচ্ছে, ছাড়াই নিলে ও আবার পানিতে লাফ দিয়ে পড়ছে। তখন আর কি কুমির চলে আসছে। বাইরের কুকুর আইসে এখানে 2-3 জনের কামড়াইছে। কামড়ার পরে ঘাটে গেছে, আমি ওখানে দাঁড়ানো ছিলাম, তা আমারও কামড়াইছে। ওর উপরে উঠে দিতে গেলে আমারও কামড়াইছে। আরও একটা লোক কামড়াতে গেছে, তখন সরাই দেওয়া হয়েছে। আমি সরাই দিতে গেলি ও চাইছে সিঁড়িতে পড়েছে, বললি তারপরে কুমিরে ধরেছে। ওরা কোনো বাইন্দেও দেওয়া হয়নি এবং কেউ ফালাই ওঠে, ও নিজে ইচ্ছা করে নামছে। আসলে কুকুরটা ছিল পাগল, কয়েকজনে কামড়াইছেও। কুকুরটা পানির কাছে গেছে, কুমিরটা তখন ঘাটে ছিল। আসলে পশু পাখি তো বুঝতে পারে না কখন বিপদ আসবে না আসবে। ঘটনাটির এই অংশটুকুই ভিডিওতে ধারণ হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি কুকুরটি অসুস্থ ছিল এবং আগেই কয়েকজনকে আক্রমণ করেছিল। এমন পরিস্থিতিতে কেউ কুমিরের মুখ থেকে কুকুরটিকে উদ্ধারের সাহস পাননি। এদিকে এ ঘটনায় মাজারের খাদেম ফকির তারিকুল ইসলাম বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তার দাবি, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এখানে মানুষের কোনো ইচ্ছাকৃত সংশ্লিষ্টতা নেই। জেলা প্রশাসক জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখতে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পারি এবং ভিডিও ফুটেজ থেকে দেখি যে গত 8 এপ্রিল অপরাহ্নে একটি কুকুরকে খানজাহান আলী মাজারের সংলগ্ন যে ঠাকুর দিঘি, সেখানে কুমির তাকে টেনে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে অনুসন্ধান করে আমরা যেটা জানি যে একটি জলাতঙ্কগ্রস্ত কুকুর যে অত্যন্ত অসুস্থ ছিল, এটি কোনোভাবে ঘাটের কাছে চলে গিয়েছে এবং কুমির তাকে টেনে নিয়ে যায় এবং তাকে হত্যা করে এবং তার লাশটি আবার পাড়ে আসে। পরে এখানে মাটি চাপা দেওয়া হয়। পরবর্তীতে আরও অনুসন্ধান করে আমরা জানতে পারি যে কুকুরটি কয়েকজনকে ইতিমধ্যে কামড়ও দিয়েছিল এবং সেই কুকুরটিকে মাটি চাপা দেওয়া হয়। তো বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু বেশ আলোড়ন তৈরি হয়েছে, আমরা এটি তদন্ত করার জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসার সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা এবং সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিয়ে একটা তদন্ত কমিটি করে দিয়েছি এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন যে কুকুরটি জলাতঙ্কগ্রস্ত ছিল, কিন্তু এটিকে কুমিরের দ্বারা এটিকে হত্যা করার উদ্দেশ্যে বা অন্য নৃশংসতার জন্য কেউ পানিতে ফেলে দিয়েছে কিনা এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং আমরা মাজারের যে খাদেম যারা আছেন তাদেরকে ইতিপূর্বে বলে দিয়েছি যে কোনো জীবন্ত প্রাণীকে যেন
কুমিরের কাছে দেয়া না হয় খাবার হিসেবে, এবং এ বিষয়ে আমরা সতর্ক আছি। এছাড়া শহরে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন দেন সে বিষয়েও আমরা প্রশাসক বাগেরহাট পৌরসভাকে আমরা যথাযথ নির্দেশনা দিয়েছি। হযরত খানজাহান আলী রহমতুল্লাহর মাজার সংলগ্ন এই দিঘিতে বহুদিন ধরেই কুমির রয়েছে। বর্তমানে এখানে 2005 সালে ভারতের মাদ্রাজ থেকে আনা কুমিরগুলোর মধ্যে একটি কুমির জীবিত রয়েছে। কুমির দেখার আগ্রহে প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে ভিড় করেন। তবে সাম্প্রতিক এই ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই। সহকর্মীদের ভালোবাসা ও দর্শকদের হৃদয়ে আজও অম্লান অভিনেতা শামস সুমন। প্রয়াত এই অভিনেতাকে স্মরণ করতে বিশেষ আয়োজন করে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। হঠাৎ চলে যাওয়া, তবু থেকে যাওয়া অসংখ্য স্মৃতিতে। সহকর্মীদের ভালোবাসা আর দর্শকের হৃদয়ে আজও অম্লান অভিনেতা শামস সুমন। প্রয়াত এই গুণী অভিনেতাকে স্মরণ করতে বিশেষ আয়োজন করে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয় বন্ধুপ্রিয় শামস সুমন স্মৃতিতে অম্লান শীর্ষক স্মরণ সভা। অনুষ্ঠানের শুরুতে তাকে স্মরণে দেখানো হয় ভিডিও চিত্র, যেখানে উঠে আসে তার আত্মজীবনী, আর সেটি দেখে কিছুটা স্তব্ধ হয়ে ওঠে পুরো হলরুম। গতকাল সন্ধ্যা 6টায় শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন সহকর্মী, ভক্ত এবং সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় প্রিয় সহকর্মীকে। যারা সুমন ভাইকে চিনতেন তারা জানেন যে সুমন ভাইয়ের চরিত্রের একটা খুব মজার দিক হচ্ছে গিয়ে মজা নেওয়া এবং মজা দেওয়া, দুটোতেই সে সমান পারদর্শী ছিল। সুমন ভাই শেষের দিকে তার শরীর জীবনের প্রতি যত্নশীল হয়ে উঠতে চেয়েছিলেন, যে 2-4 জন সব শেষে সুমন ভাইয়ের সামনে বা আই কন্ট্যাক্ট করতে পেরেছিল তাদের মধ্যে একজন। আমি জানি না এটাকে সৌভাগ্য বলা উচিত কিন্তু দুর্ভাগ্য বলা উচিত। কাজই তার পরিচয় হয়ে থাকবে আমাদের স্মৃতিতে। তার ব্যক্তিত্ব, তার হাস্যরস, তার বন্ধু বাৎসল্য, যে স্বভাব, সেগুলি আমরা হয়তো স্মরণ রাখবো। এই মনে পড়াটাই এবং ওকে ওর স্মৃতি নিয়ে সাথে চলাটাই বোধহয় একটা মানুষের সবচেয়ে বড় কাম্য। অনেক 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 কাজ করেছি, কখনো ওনাকে কোনো রকম বিরক্ত বা স্যাড এই রকম দেখিনি। যেতে আমাদের প্রত্যেকেরই হবে। আবারও বলতে চাই, সুমনের পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে গেল হয়তো। তার সুমনের জন্য যে দুঃখটা আমার ভেতরে থাকবে, সে দুঃখ হলো ও ছবি আঁকে, ও অন্ধকারের ছবি আঁকে। দোয়া করি আল্লাহ ওকে বেশ নসিব করুক। সুমনের মধ্যে একটি আপনজন ব্যাপারটা ছিল। এই আপনজন হয়তো বছরে একবার দেখা হচ্ছে কিংবা 2বার দেখা হচ্ছে, কিন্তু এই আপনজন যেন হৃদয়ে থেকে যাচ্ছে। এখনো মনে হচ্ছে এই মানুষটা আছে, আমাদের মাঝেই আছে। আর উনি প্রত্যেকের সাথে নিজেকে যেভাবে সম্পৃক্ত করতেন বা ঘনিষ্ঠ হয়ে যেতেন। তার সঙ্গে আমার স্মৃতি একদম কৈশোর থেকে। তখন আমি 6 কিংবা 7-এ পড়ি। তো এই বন্ডেজটা তো আত্মার বন্ডেজ। পরবর্তীতে যখন কাজ করতে ঢাকা আসলাম, ভাইয়ের সঙ্গে দেখা হলো। তখনও একটা দূরত্ব ছিল। যখন অ্যাক্টর সিকিউরিটিতে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম, তখন দেখলাম যে অ্যাক্টর সিকিউরিটির নিউক্লিয়াস আমাদের শামস সুমন ভাই। ওনার জন্যই ওনার প্রেশারেই আমি দাঁড়িয়েছিলাম। প্রতিদিনই রাত 12টার পর তার সঙ্গে কথা হতো। 12টা 1টা 2টোর দিকে ফোন করে, কি বিনয়, অপু একটু কথা বলতে পারি, তোমার কি সময় হবে? হ্যাঁ ভাই প্লিজ। চলতো 1 ঘন্টা 2 ঘন্টা, অনেক সময় ভোরও হয়ে গেছে কথা বলতে বলতে। আমি মিস করব, আমি মানুষ হিসেবে মিস করব, আমার কৈশোরের হিরোকে মিস করব। আসলে কোনো মানুষের শূন্যতাই কখনো পূরণ হয় না, আর সুমন ভাইয়ের শূন্যতা আরও পূরণ হবে না। খুবই ভালো একজন মানুষ ছিল আর কি। আমরা এই মানুষটাকে আর পাবো না,
এটা ভাইবা খুব খারাপ লাগতেছে। আজকে হয়তো আমরা তার সম্পর্কে একটু আলোচনা হবে, ভালো ভালো কথা আমরা বলবো, তারপরে আবার আমরা সবাই তাকে ভুলে যাব আর কি। আমরাও একদিন মারা যাব, এরকম আমাদেরও স্মরণ সভা হবে, কিন্তু আসলে কারোর শূন্যতে আসলে পূরণ হয় না। শোভন ভাইয়ের শূন্যতা আসলে এটা কখনোই পূরণ হবে না। উনি অসাধারণ এবং ভালো মানুষ ছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি শিল্পীর পাশাপাশি উনি খুবই ভদ্র এবং ভালো একজন মানুষ ছিলেন। আমরাই সবসময় চেষ্টা করি যে সুমন ভাইয়ের মতো অন্তত আমরা শিল্পীরা যারা আছি অন্তত ভালো মানুষ হই, যেন সবাই বলে যে না, ওনারা একজন ভালো মানুষ। ওনার অভিনয়ের মাধ্যমে উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন বছরের পর বছর, হাজার বছর। স্মৃতিচারণে উঠে আসে শামস সুমনের অভিনয় দক্ষতা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা আর মানবিক গুণাবলীর গল্প। সুমন ভাই হচ্ছে আমাদের বড় ভাই। বড় ভাইয়ের কাছে ছোট ভাইরা যেভাবে আশ্রয়ে থাকে, আমরা ঠিক সেভাবেই তার কাছে আশ্রয়ে ছিলাম। তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন তাকে বেহেশত নসিব করে। যখন মোরগ থেকে ব্যানারটা বের করলাম সুমন ভাইয়ের ছবি, তো যে মানুষটার সঙ্গে এত দীর্ঘ সময় হাসি আনন্দ সংগঠন করা, সেই মানুষটা এত অল্প সময়ে যে ব্যানারে চলে যাবে, আসলে এটা মানা খুব কষ্টকর। এই খবরটা আসলে এত তাড়াতাড়ি আমাদেরকে পেতে হবে, এটা আমরা কখনো ভাবিনি, ঘুণাক্ষরও টের পাইনি। আসলে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র সব মাধ্যমে রেখে গেছেন নিজস্ব ছাপ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা গত 17 মার্চ হঠাৎই পাড়ি জমান না ফেরার দেশে। চলে গিয়েও যেন থেকে গেছেন অভিনয়ে, স্মৃতিতে আর ভালোবাসায়। শামস সুমন সহকর্মীদের হৃদয়ে চির অম্লান। শিল্পী হিসেবে যেমন উজ্জ্বল ছিলেন, মানুষ হিসেবে ছিলেন তেমনই প্রিয়। তার ভক্ত এবং তার শুভাকাঙ্ক্ষীদের কথাই ঠিক এমনটাই বারবার উঠে আসে। ক্যামেরা পার্সন নজরুল ইসলামের সঙ্গে আমি ইবনে সাইদ অঙ্কুর। দর্শক, এই ছিল আজকের এই সপ্তাহের বহুল আলোচিত হালনাগাদ বিশ্লেষণ। যে কোনো আলোচনায় অংশ নিতে বা মতামত জানাতে কমেন্ট করুন। তবে ভুলে যাবেন না, পরবর্তী সপ্তাহ জুড়ে আমরাই তুলে আনব নতুন সপ্তাহের সেরা ঝলক। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ইবনে সাইদ অঙ্কুর। পরবর্তী টপ ভিউজ অব দিস উইক দেখার আমন্ত্রণ রইল।